আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে, এবং আজকের যে টপিক সেটি হচ্ছে পুষ্টি ও জনস্বাস্থ্য। এই পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে এটা হলো 11 নম্বর ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলি দেখেছো খুবই ভালো, যারা এখনও পর্যন্ত আগের ক্লাসগুলি করনি অবশ্যই ক্লাসগুলো কিন্তু করে নেবে, কারণ অনেক কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের শেয়ার করেছি, সেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব পুষ্টি ও জনস্বাস্থ্য যে বিষয়টি রয়েছে এখান থেকে রক্ত সম্পর্কে যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে সেগুলি আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করে দেব। এবং রক্ত যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তাই যা কিছু প্রশ্ন আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে গড়ে কত লিটার রক্ত থাকে? একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে গড়ে কত লিটার রক্ত থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 5 থেকে 6 লিটার। 5 থেকে 6 লিটার রক্ত কিন্তু থাকে। দেহের মোট ওজনের প্রায় 8 থেকে 9%। দেহের যে আমাদের মোট ওজন, সে ওজনের 8 থেকে 9% হচ্ছে এই 5 থেকে 6 লিটার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে রক্তের পিএইচ মাত্রা সাধারণত কত থাকে? রক্তের পিএইচ মাত্রা সাধারণত কত থাকে? এটা সঠিক উত্তর হবে 7.35 থেকে 7.45। অর্থাৎ রক্তের যে পিএইচ মাত্রা সেটা কিন্তু সামান্য ক্ষারীয়। পরবর্তী প্রশ্ন, রক্তের তরল অংশকে কি বলা হয়? রক্তের তরল অংশ অর্থাৎ কোষ ছাড়া রক্তের তরল অংশকে কি বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্লাজমা বা রক্তরস। প্লাজমা বা রক্তরস বলা হয় রক্তের তরল অংশকে। পরবর্তী প্রশ্ন, রক্তরসে বা প্লাজমায় জলের পরিমাণ শতকরা কত ভাগ? অর্থাৎ যে প্লাজমা থাকে, যে তরল পদার্থ রক্তের, সেই তরল পদার্থে জলের পরিমাণ কত? তো জলের পরিমাণ হচ্ছে 90 থেকে 92%। 90 থেকে 92%ই হচ্ছে জল। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লোহিত রক্ত কণিকা অর্থাৎ আরবিসি। আরবিসির ফুল ফর্ম কি? রেড ব্লাড কর্পাসল। রেড ব্লাড কর্পাসল অর্থাৎ লোহিত রক্ত কণিকা মানবদেহের কোথায় তৈরি হয়? কোথায় তৈরি হয় লোহিত রক্ত কণিকা? এটা তৈরি হয় লাল অস্থিমজ্জা। লোহিত রক্ত কণিকা লাল অস্থিমজ্জায় তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্ত কণিকার গড় আয়ু কতদিন? লোহিত রক্ত কণিকার গড় আয়ু কতদিন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 120 দিন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 120 দিন হচ্ছে লোহিত রক্ত কণিকা বা আরবিসির গড় আয়ু। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রক্তের কোন উপাদানটি, এটা O2 হবে, ঠিক আছে, রক্তের কোন উপাদানটি অক্সিজেনের সংকেত O2 পরিবহনে প্রধান ভূমিকা পালন করে?
অক্সিজেন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে রক্তের কোন উপাদানটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হিমোগ্লোবিন। রক্তের হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। পরবর্তী দেখো প্রশ্নে বলা হচ্ছে হিমোগ্লোবিনে কোন ধাতব উপাদানটি থাকে? হিমোগ্লোবিনে কোন ধাতব উপাদানটি থাকে? এটা আশা করি তোমরা সবাই পারবে। এটার কারেক্ট আনসার হবে লোহা বা আয়রন। লোহা বা আয়রনই থাকে হিমোগ্লোবিনে। পরবর্তী প্রশ্ন, মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কোন রক্তকণিকা? রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে কোন রক্তকণিকা? তো সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা বা ইংরেজিতে কি বলা হয়? WBC অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসেল। শ্বেত রক্তকণিকা মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পরবর্তী প্রশ্ন, রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কোন উপাদানটি? রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কোন উপাদানটি? কারণ রক্ত জমাট বাঁধলে মারা যাবে। তাহলে রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কোন উপাদান? সেটা হচ্ছে হেপারিন। হেপারিন থাকে বলেই রক্ত কিন্তু রক্তনালীর ভেতরে জমাট বাঁধতে পারে না। পরবর্তী প্রশ্ন, কেটে যাওয়া স্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে বা রক্ততঞ্চন। রক্ততঞ্চন ব্যাপারটা কি? আমাদের শরীরে হঠাৎ কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে সেই জায়গায় রক্ত কিন্তু জমাট বেঁধে যায়, জেলির মতো হয়ে যায়। সেই প্রক্রিয়াটি হচ্ছে রক্ততঞ্চন। তো এখানে কি বলা হচ্ছে যে রক্ততঞ্চনে সাহায্য করে কোনটি? রক্ততঞ্চনে সাহায্য করে কোনটি? কোনটি হবে কারেক্ট আনসার? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অনুচক্রিকা। অনুচক্রিকা বা প্লেটলেটস। প্লেটলেটস বা অনুচক্রিকা বলা হয়। এটাই কিন্তু কেটে যাওয়া স্থানে রক্ত পড়া বন্ধ করতে বা রক্ততঞ্চনে সাহায্য করে। এরপর দেখো রক্তের কোন গ্রুপকে, অনেক ব্লাড গ্রুপ আছে, সেই যে 4টি ব্লাড গ্রুপ প্রধান, সেই 4টি ব্লাড গ্রুপের কোনটিকে বলা হয় সর্বজনীন দাতা? সর্বজনীন দাতা অর্থাৎ কি? যে সবাইকে ব্লাড কিন্তু দিতে পারবে এই গ্রুপের ব্যক্তি। তাহলে এটা হচ্ছে ব্লাড গ্রুপ ও। ব্লাড গ্রুপ ও হচ্ছে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার। ব্লাড গ্রুপ ও। পরবর্তী প্রশ্ন, রক্তের কোন গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে? অর্থাৎ ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। সর্বজনীন গ্রহীতা অর্থাৎ সবার কাছ থেকে রক্ত নিতে পারবে কোন ব্লাড গ্রুপের ব্যক্তি? সর্বজনীন গ্রহীতা। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে AB। ব্লাড গ্রুপ AB হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, রক্তের গ্রুপ কি কি গ্রুপ আছে? ব্লাড গ্রুপ A, B, AB, O কে আবিষ্কার করেন? কে আবিষ্কার করেন রক্তের গ্রুপ? এটার সঠিক উত্তর হয়ে যাবে কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন ব্লাড গ্রুপগুলি AB, AB, O। পরবর্তী প্রশ্ন, কোন লিম্ফোসাইট বা শ্বেতকণিকা শরীরে অ্যান্টিবডি তৈরি করে? কোন লিম্ফোসাইট বা শ্বেতকণিকা, শ্বেত রক্তকণিকা শরীরে অ্যান্টিবডি তৈরি করে? কি হবে কারেক্ট আনসার? এটা সঠিক উত্তর হয়ে যাবে বি সেল।
বি সেল কিন্তু আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে, যা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে যদি কমে যায় তাকে কি বলে? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। কি বলা হচ্ছে, রক্তে যদি লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে যদি কমে যায় তাহলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা। অ্যানিমিয়া বা রক্তাল্পতা। রক্তাল্পতা কি না, লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু কমে যায়। পরবর্তী প্রশ্ন, রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিতভাবে যদি বেড়ে যায় তখন কোন রোগ হয়? রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কোন রোগ হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়া। লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার কিন্তু হয় যখন শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। পরবর্তী প্রশ্ন, রক্ততঞ্চন বা রক্ত জমাট না বাঁধার একটি বংশগত রোগ কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো কি বলা হচ্ছে, রক্ততঞ্চন বা রক্ত জমাট না বাঁধার একটা বংশগত রোগ, অর্থাৎ বংশগত রোগ কিন্তু এটা, যেখানে রক্ত সহজে জমাট বাঁধতে চায় না। কোন রোগে? এবং সেটা বংশগত রোগ, এবং সেটা হচ্ছে হিমোফিলিয়া। তোমরা অবশ্যই মনে রাখবে, হিমোফিলিয়া হচ্ছে একটা বংশগত রোগ, যার ফলে কি হয় যে রক্ততঞ্চন কিন্তু বাধা হয় বা রক্ত জমাট বাঁধে না। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকা ধ্বংস বা আয়ু শেষ হওয়ার পর তা প্রধানত কোথায় গিয়ে জমা হয় বা নষ্ট হয়? লোহিত রক্তকণিকা যে আয়ু, সেই আয়ু যদি শেষ হয়ে যায় তারপরে সেটি কোথায় গিয়ে জমা হয় বা নষ্ট হয়? তো সেটা হলো প্লীহা। সেটা কোথায়? প্লীহা। এই জন্য প্লীহার আরও একটি নাম আছে, সেটা হলো লোহিত রক্তকণিকার কবরস্থান। অর্থাৎ প্লীহাতে গিয়ে সেই লোহিত রক্তকণিকা কিন্তু জমা হয় যখন লোহিত রক্তকণিকার ভ্যালিডিটি বা আয়ু সেটা যখন শেষ হয়ে যায় তারপরে। সেই জন্য প্লীহা, যেটাকে ইংরেজিতে কি বলা হয়, স্প্লিন, সেখানে গিয়ে লোহিত রক্তকণিকা কিন্তু জমা হয় বা নষ্ট হয়। সেই জায়গাটি হচ্ছে লোহিত রক্তকণিকার কবরস্থান। কোথায় না প্লীহাতে। পরবর্তী প্রশ্ন, রক্তে অনুচক্রিকা বা প্ল্যাটিলেটের সংখ্যা মারাত্মক কমে গেলে, যেমন ডেঙ্গু জ্বরে, তাকে কি বলা হয়? রক্তে অনুচক্রিকা বা প্ল্যাটিলেটের সংখ্যা যদি মারাত্মকভাবে কমে যায়, অনুচক্রিকা বা প্ল্যাটিলেটের সংখ্যা যদি মারাত্মকভাবে কমে যায়, অর্থাৎ অনুচক্রিকার পরিমাণ যদি কম হয়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া। থ্রম্বোসাইটোপেনিয়া বলা হয়। ডেঙ্গু জ্বরের ফলে কিন্তু এটা হয়ে থাকে, অনুচক্রিকার পরিমাণ কিন্তু মারাত্মকভাবে কমে যায় ডেঙ্গু জ্বরে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, রক্তরস বা প্লাজমা থেকে ক্লটিং ফ্যাক্টর যেমন ফাইব্রিনোজেন বাদ দিলে যে তরলটি অবশিষ্ট থাকে, কি বলা হচ্ছে? রক্তরস বা প্লাজমা থেকে ক্লটিং ফ্যাক্টর যেমন ফাইব্রিনোজেন যদি বাদ দেয়া হয়, রক্তরস থেকে যদি ফাইব্রিনোজেন যদি বাদ দেওয়া হয় তাহলে যে অবশিষ্ট তরলটি পড়ে থাকে সেটাকে কি বলা হয়? তো সেটাকে বলা হয় সিরাম। এটাই কিন্তু সিরাম। ঠিক আছে, রক্তরস বা যে প্লাজমা, সেখান থেকে যদি ক্লটিং ফ্যাক্টর যেমন ফাইব্রিনোজেন সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে পড়ে থাকবে সিরাম।
পরবর্তী প্রশ্ন, শ্বেত রক্তকণিকার মধ্যে কোনটির আকার সবচেয়ে বড় এবং তা ফেগোসাইটোসিস অর্থাৎ জীবাণুগ্রাস প্রক্রিয়ায় অংশ নেয়? এটা কি হবে? তো দেখো, এটার সঠিক উত্তর হয়ে যাবে মনোসাইট। কি হবে? মনোসাইট হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে রক্তে অ্যালার্জি প্রতিরোধে এবং কৃমির সংক্রমণ মোকাবিলায় কোন শ্বেতরক্ত কণিকাটি কাজ করে? তো এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে ইওসিনোফিল। ইওসিনোফিল হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকার উপরিভাগে অবস্থিত যে প্রোটিনের কারণে রক্তের গ্রুপ নির্ধারিত হয় তাকে কি বলে? লোহিত রক্তকণিকার উপরিভাগে অবস্থিত যে প্রোটিনের কারণে রক্তের গ্রুপ নির্ধারিত হয় তাকে কি বলে? তো দেখো, সেটা হচ্ছে অ্যান্টিজেন। অবশ্যই তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে অ্যান্টিজেন। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে RH ফ্যাক্টর কিসের সাথে সম্পর্কিত? RH ফ্যাক্টর কিসের সাথে সম্পর্কিত? এটা সঠিক উত্তর হবে রক্তের গ্রুপের পজিটিভ নেগেটিভ নির্ধারণের কাজে। রক্তের গ্রুপের যে পজিটিভ নেগেটিভ আমরা ভাগ করি, ও মাইনাস, এবি প্লাস, বি প্লাস, মাইনাস, এই যে এগুলো আমরা করে থাকি, সেগুলো নির্ধারণের কাজে লাগে RH ফ্যাক্টর। পরবর্তী প্রশ্ন, রক্তচাপ বা যাকে বলা হয় ব্লাড প্রেশার বা বিপি মাপার যন্ত্রের নাম কি? কি হবে কারেক্ট আনসার? এটা হচ্ছে স্ফিগমো মেনোমিটার। স্ফিগমো মেনোমিটার হচ্ছে এখানে কারেক্ট আনসার, রক্তচাপ মাপার যন্ত্রের নাম। পরবর্তী প্রশ্ন, একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ কত হওয়া উচিত? একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ কত হওয়া উচিত? কি হবে কারেক্ট আনসার বলো তো? এটা আশা করি অনেকেই পারবে, কারণ আগের বছরগুলিতে যখন ICDS পরীক্ষা হতো তখন এই প্রশ্নটি আমি করেছিলাম। আশা করি যারা দীর্ঘদিন ধরে এই চ্যানেলটি ফলো করছো তারা অবশ্যই জানো যে প্রশ্নটি কিন্তু আমি বারবার আগের ক্লাসগুলিতে বলতাম। আগের ক্লাস বলতে আগের কয়েক বছরে যখন ICDS পরীক্ষাগুলি হয়েছে সেই সময়ের কথা আমি বলছি। দেখো, এখানে তোমরা মনে রাখবে এটা সঠিক উত্তর হবে 120/80 mmHg। একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80। এই সংখ্যাটা কিন্তু মনে রাখবে। যোগ করলে কত হচ্ছে? 200। তাহলে সহজ পদ্ধতি কি? 200টা কিন্তু মনে রাখবে। 120 আর যুক্ত 80 করলে কত? 200 হবে। তাহলে 200 নাম্বারটা কিন্তু মনে রাখবে, তাহলেই খুব ভালোভাবে তোমরা মনে রাখতে পারবে। এরপর দেখো আমরা চলে যাচ্ছি কোনো মানুষের দেহে ভুল গ্রুপের রক্ত দিলে, ভুল গ্রুপের রক্ত, তাহলে লোহিত রক্ত কণিকাগুলো জমাট বেঁধে গুচ্ছ তৈরি করে এই প্রক্রিয়াকে কি বলে? কোনো মানুষের দেহে যদি ভুল গ্রুপের রক্ত দেয়া হয় অ্যাক্সিডেন্টালি, তাহলে কি হবে? তাহলে সেই প্রক্রিয়াটিকে বলা হয় এগ্লুটিনেশন। এগ্লুটিনেশন এগ্লুটিনেশন প্রক্রিয়া কি হয়? তার শরীরে যে লোহিত রক্ত কণিকা সেগুলো কিন্তু জমাট বেঁধে গুচ্ছ গুচ্ছ আকার তৈরি হয়ে যায় যদি ভুল রক্ত প্রয়োগ করা হয়। তাহলে এই জন্য রক্তের যে গ্রুপ সেটা কিন্তু নির্ধারণ করা জরুরি। না হলে ভুল রক্ত যদি কোনো রোগীর দেহে বা কোনো স্বাভাবিক ব্যক্তির দেহে যদি প্রবেশ করানো হয় তাহলে কিন্তু সেখানে সমস্যা হতে পারে এবং শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। পরবর্তী প্রশ্ন, হাড়ের ভেতরের কোন স্টেম সেল থেকে সব ধরনের রক্তকণিকা তৈরি হয়?
সব ধরনের রক্তকণিকা তৈরি হয় হাড়ের ভেতরের কোন স্টেম সেল থেকে? কি হবে কারেক্ট আনসার? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে হেমাটোপোয়েটিক স্টেম সেল। এটা কোথায় থাকে? এটা থাকে হাড়ের ভেতরে, এবং এখান থেকে সব ধরনের রক্তকণিকা তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, রক্তবিদ্যা বা রক্ত সম্পর্কিত পড়াশোনা, রক্ত রিলেটেড, ব্লাড রিলেটেড যে পড়াশোনা বা গবেষণা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে কি বলা হয়? রক্ত সম্পর্কে বিভিন্ন আমাদের শরীরের অঙ্গ সম্পর্কে পড়াশোনা আছে। স্পেশালি যখন রক্ত সম্পর্কে চর্চা করা হয় তখন সেই বিদ্যাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হেমাটোলজি। হেমাটোলজি অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে। রক্ত সম্পর্কে চর্চা করা, পড়াশোনা করা, গবেষণা করা, সেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হেমাটোলজি। এই হচ্ছে আজকের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা বারবার প্র্যাকটিস করবে, যেগুলি মনে থাকবে না তাহলেই কিন্তু মনে থাকবে। রেগুলার ক্লাসগুলি করবে। আর দেখবে অনেক সময় কি হয়, চ্যানেলে ক্লাসগুলি আপলোড হচ্ছে অথচ তোমাদের মোবাইলে কোনো নোটিফিকেশন যায়নি, এরকমও হতে পারে। দুটো ক্লাস, তিনটে ক্লাস, কোনো দিন একটা ক্লাস হয়, তো কোনো কোনো ভিডিওর নোটিফিকেশান তোমাদের মোবাইলে হয়তো নাও যেতে পারে। তো তোমরা কি করবে, এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি তোমরা ইউটিউবে সার্চ করবে, সার্চ করে ভিডিও সেকশানে যাবে, সেখান থেকে তোমরা নতুন নতুন ক্লাসগুলি পেয়ে যাবে। অনেক সময় কি হয়, ইউটিউব সবাইকে নোটিফিকেশান পাঠায় না অনেক সময়, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ কি, যে ধরে নাও আজকে তুমি ভাবছো যে এখনও পর্যন্ত নোটিফিকেশান পাইনি, তাহলে হয়তো ক্লাস হয়নি আজকে, কিন্তু ক্লাস হয়ে গেছে, তাহলে তুমি ক্লাসটা মিস করলে। তাহলে সেই জন্য আমি বলছি যে চ্যানেলের ভেতরে যাবে, চ্যানেলের ভেতরে ভিডিও সেকশানে যাবে, সেখানে তুমি নতুন নতুন ক্লাসগুলি দেখতে পারবে। সেখান থেকে তুমি নিজেই বুঝতে পারবে যে কোনটা তোমার করা হয়েছে, কোনটা বাকি আছে। ক্লাস প্রত্যেকটি কিন্তু করতে হবে, কারণ প্রত্যেকটি ক্লাসে গুরুত্ব আছে। আজকের এই ক্লাসে দেখো আমরা আলোচনা করলাম রক্ত সম্পর্কে, আগের ক্লাসেও অন্য তথ্য নিয়ে আলোচনা করেছি। তাহলে এক একটি জিনিস কিন্তু কমপ্লিট হচ্ছে, তাহলে কোনো জিনিসই কিন্তু বাদ দেওয়া যাবে না প্রথমত। তাই প্রত্যেকটি ক্লাস করতেই হবে, না হলে তখন দেখবে 70+ নম্বর উঠছে না, ঠিক আছে? তাহলে যেভাবে সঠিকভাবে যাতে প্রিপারেশন হয় তার জন্য আমি তোমাদের বলছি যেন কোনো ক্লাস যেন তোমরা মিস না করো। এই হচ্ছে পুরো তথ্য। রেগুলারলি ক্লাস করবে। যারা ভিডিওটি দেখলে প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।